প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কালকে কাতার যাচ্ছেন। কারা হচ্ছেন সফর সঙ্গী, এই নিয়ে একটা প্রতিবেদন দেখলাম। তো ডক্টর মোহাম্মদ ইউনূস যেখানেই যাচ্ছেন সেখানেই বাজিমাত করছেন। খেয়াল করেন, সেই ব্যাংককের যেই বিমস্টেক সম্মেলন, সেই সম্মেলনে তো সাংঘাতিক রকম নরেন্দ্র মোদীর সাথে বৈঠক থেকে শুরু করে প্রত্যেক দেশের সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানদের সাথে তার যে বৈঠক, তার বক্তৃতা রীতিমতো চমকপ্রদ, এবং সেখানে তিনি মধ্যমণি এমন একটা অবস্থান তিনি তৈরি করতে পেরেছেন। এটা তার যোগ্যতায়, যদিও তার উনি শেখ বংশের কেউ না, বঙ্গবন্ধু পরিবারের কেউ না, উনি ওনার মতন করে তিনি আলোকিত করছেন। যেখানেই যাচ্ছেন সেই সব সম্মেলন, সেই সব সেমিনার, সিম্পোজিয়াম, যাই বলি না কেন, মোট কথা ওনার যোগ্যতার কাছে সবাই ম্লান হয়ে যাচ্ছে। তো মনে হচ্ছে কাতারেও তিনি চমক দেখাবেন। কি চমক দেখাবেন আমরা জানি না। এর আগে তিনি আমিরাত সফর করেছিলেন, সংযুক্ত আমিরাত। সেখানে বসে তিনি ইলন মাস্কের সঙ্গে কথা বলেছেন, স্টারলিংক দেশে এনেছেন, এবং সম্ভাব্য তখন মনে করা হচ্ছিল বাংলাদেশের উপর না জানি কি একটা গজব নাজেল হয়, কেননা নরেন্দ্র মোদী ওই সময় আমেরিকায়। তো তিনি কানে কানে কি কথা বলেন ট্রাম্পকে, ট্রাম্প ফট করে একটা দেখা যায় আদেশ সই করে দিল। তো তার আগেই তিনি উল্টো চাল দিয়ে দিলেন, ইলন মাস্কের সঙ্গে কথা বললেন, এবং ডোনাল্ড ট্রাম্প পাশে বসে শুনলেন যে না, ব্যবসা বাণিজ্য আছে, বাংলাদেশের সম্ভাবনা আছে, এবং আমাদের এখন পরম মিত্র বাংলাদেশকে এখন নাড়াচাড়া করা যাবে না। তো ফলে নরেন্দ্র মোদী ফেল, কিছুই হইল না, ট্রাম্প কিছুই বললো না, বরং এমন একটা তাচ্ছিল্য ভরে কথা বললো যে ওই ভারতীয় সাংবাদিক যখন বলল, তখন বললো যে ওই আপনাদের প্রাইম মিনিস্টারকেই বলেন, ওনার বাংলাদেশ সম্পর্কে হাজার বছরের গবেষণা আছে, ওনারাই এটা নিয়ে ঘাটুক, আমাদের এই সময় নেই। এর মধ্য দিয়ে একটা বোঝা গেল যে বাংলাদেশ বেঁচে গেল। তারপরে তো সামিট হলো, সামিটে সেই চমক, সেখানে বাংলাদেশের শেখ হাসিনাকে ফেরত পাঠানো, তারপরে তিস্তার পানি বন্টন, সীমান্ত হত্যা বন্ধ করা, এই বিষয়গুলো যে উত্থাপন করলো সাহসের সঙ্গে, এর ফলে দেশে তার ইমেজ বাড়লো। কাতারে তিনি সেখানে কাতারের আমিরের সাথে শেখ তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে তিনি যাচ্ছেন, এবং প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের সম্ভাবনা আছে, যদি এটা একটা সেমিনার। দেখেন, তার সাথে আবার যাচ্ছে কে, তৌহিদ হোসেন, পররাষ্ট্র উপদেষ্টা, জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান। খুব বেছে বেছে দেখেন, পররাষ্ট্র সংক্রান্ত যেহেতু বিষয়টা, তৌহিদ হোসেন আছেন। আর জ্বালানির একটা ব্যাপার আছে, কাতারের সাথে যদি একটা মানে দীর্ঘমেয়াদী একটা জ্বালানি চুক্তি করা যায়, তাহলে বাংলাদেশ কম মূল্যে জ্বালানি পাবে। শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান আছেন, যেহেতু একটা শিল্প সমৃদ্ধ দেশ কাতার, বেছে বেছে নিয়ে গেছেন। আর কাদেরকে নিয়েছেন দেখেন, বাংলাদেশের 4 জন জাতীয় নারী ক্রীড়াবিদ প্রধান উপদেষ্টার সঙ্গে যাবেন। ফুটবলার আফিদা খন্দকার, শাহেদা আক্তার রিপা, ক্রিকেটার সুমাইয়া আক্তার এবং শারমিন সুলতানা। দেখেন এই সিলেকশনগুলি কেন, এই যে নারীদেরকে উদ্দীপনা, উজ্জীবিত করা, এগুলি হচ্ছে মানে আপনার যদি আউটলুকটা থাকে যে ওয়ার্ল্ড ব্যাপী, যে বিশ্বদৃষ্ট ভঙ্গিটা কি, যে নারীদের একটা জাগরণ, তাদের ক্ষমতায়ন, সেই প্রতীক হিসাবে কিন্তু এই 4 জন ক্রীড়াবিদকে নিলেন। এটা হলো সম্মান করলেন তিনি। আর আমাদের যদি, মাশাআল্লাহ, আর কি বলবো, এটা বললে অনেকের মানে কষ্ট হবে আর কি, তো বলি, শুধু কম্পেয়ারটা করেন। মাত্র 8 মাস আগে যে শেখ হাসিনা ছিলেন, মনে করেন এরকম একটা সামিটে উনি দাওয়াত পেলেন, কি করতেন? ড্রিম লাইনার ছাড়া তো চলবে না, সবচেয়ে সর্বশেষ প্রযুক্তির যেই এয়ারলাইন্স, ওটা নিতে হবে, নিয়ে যত স্তবকের দল সব থাকবে, গাদা গাদা মন্ত্রী ঢুকাবে, তার বোন টোন যা আছে রেনা টেনা সব ঢুকাবে। আর ঢুকাবে কাদেরকে জানেন? ওই যে এক দল হচ্ছে স্তবক, যারা ওই যে ওখানে বলবেন শেখ হাসিনা আসছে, একেবারে কাতার আলোকিত হয়ে গেছে, ওই মানে চাটুকার যত সাংবাদিকের দল বেছে বেছে নিয়ে যাবে, প্লেন ভরে, আবার তাদেরকে নিয়ে আসবে, নিয়ে এসে পরের দিন গণভবনে বলবে কাতারের সফর সফল হয়েছে। সবাই চেয়েছিল শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যার মুখের দিকে তাকায় যে কি বলবেন বঙ্গবন্ধু কন্যা।
এই ধরনের চাটুকার কিছু কথাবার্তা বলতো, মানে পুরো এটাকে বানাইতো ওনার কোনো কাজের না, এটা বিনোদন এবং আত্মপ্রচারের জন্য, কাজে লাগানোর জন্য যা যা করার দরকার, রাষ্ট্রের কোটি কোটি টাকা খরচ করা সব করতেন। কিন্তু উনি দেখেন সিম্পল একটা টিম নিয়ে যাচ্ছেন কোথায়? সেই স্তবক চাটুকার সাংবাদিক কি এখন নাই? আছে তো, সিলেক্ট করছে, করে নাই। উনি ফিরে এসে কি ওই আবার বিশাল সংবাদ সম্মেলনে করবেন যে আপনার এই কাতার সফরের মধ্য দিয়ে যেই মানে আপনি বিশ্ব নেতা হয়েছেন, অমুক অমুক কত রকম আছে না, শেখ হাসিনাকে তো এইভাবেই বলা হতো। এরকম উনি কি করবেন? করবেন না। ওনার সফর সঙ্গী যারা আছেন তাদেরকে বলবেন এই সফরের বিস্তারিত দিক কি হলো ব্রিফ করেন, শেষ। এতে কি ডক্টর মোহাম্মদ ইউনূস নিচের দিকে নামতেছেন? না, বরং দিন যত যাচ্ছে উনি আলোকিত হচ্ছেন, মানুষ বলতেছে আপনি থাকেন, যতদিন বেঁচে আছেন আপনি থাকেন। এখন কিভাবে আপনারা রাখবেন, সেটা কি নির্বাচন ছাড়া নাকি নির্বাচনের মধ্য দিয়ে, সেটা রাজনীতিবিদদের আলোচনা, তাদের সিদ্ধান্ত। আমি সাধারণ নাগরিকরা যা ভাবে, পথে ঘাটে যা কথাবার্তা হয়, সেটা আমি আপনাদের সামনে প্লেস করলাম। ওনার সম্পর্কে যে পারসেপশন এবং আগের পরিস্থিতির সঙ্গে আমি প্রতিবার তুলনা করতেছি যখনই উনি বিদেশ সফর যাচ্ছেন। কেন শেখ হাসিনার বিদেশ সফর মানে এইটা একটা রাজকীয় ব্যাপার। রাজরা যেভাবে যাইতেন, ড্রিম লাইনার স্পেশাল নিয়ে যেতেন, যতদিন উনি থাকবেন ততদিন ওই ড্রিম লাইনার বসে থাকবে। তারপর উনি যখন আসবেন তখন আবার ওখানে ওনার মনে হলো কাতার থেকে উনি যাবেন ফিনল্যান্ড, ফিনল্যান্ড থেকে যাবেন লন্ডনে, এর সাথে দেখা করবেন রেহানার মেয়ে টিউলিপের সঙ্গে। ওখান থেকে ওনার চট করে মনে হলো যে যাই একটু জয়ের সঙ্গে দেখা করে আসি, চলে গেলেন উনি ওয়াশিংটন। এই তো, এটাই তো চলছে। এখন কি সেটা চলবে? আপনারা সাক্ষী, না চলবে না। চোখ বন্ধ করে আমি সিদ্ধান্ত দিলাম চলবে না। দেখেন সেটা হয় কিনা। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।